আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা। আমরা আমাদের রেমিটেন্স কার্ড এবং পেনশন দাবিতে শঙ্কিত। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি দাবিগুলো পূরণ করার জন্য। আপনারাও আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করতেছেন, এজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু আমাদের দাবি আদায়ে সর্বোচ্চ ভূমিকা রাখতেছি। গত একটি ভিডিওতে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন এবং সবাই একতাবদ্ধভাবে জানিয়েছেন যে আমরা যদি এই ডিসেম্বর মাসের ভিতরে পেনশন বা রেমিটেন্স কার্ড উভয়ই দাবিটি না পাই বা সরকার যদি মেনে না নেয়, তাহলে অবশ্যই আমরা জানুয়ারি মাসের প্রথম থেকে রেমিটেন্স শাটডাউন চলে যাব। সম্মানিত ভাই ও বোনেরা, দেখেন, আমার বিরোধিতা করেন এবং আমাকে যারা পছন্দ করেন না তাদেরকে অনুরোধ করব, প্রবাসীদের পেনশন দাবি অথবা রেমিটেন্স কার্ড দাবি এটা তো আপনারা অবশ্যই বিরোধিতা করবেন না। ব্যক্তিগতভাবে আমাকে সবাই পছন্দ করবেন এটাও হওয়ার কথা না, আবার হাজার হাজার মানুষ আমাকে পছন্দ করেন, তাদেরকেও আমি ভালোবাসি। আমাকে যারা পছন্দ করেন না তাদেরকেও ভালোবাসি। আসলে পছন্দ না করা বা না করা কথার উপর নির্ভর করে। আসলে আমি যেভাবে কাজ করার চেষ্টা করি আপনাদের জন্য, অনেকেই হয়তো বিরক্ত হয়ে গেছিলেন, কিন্তু দেখেন ভাই, আসলে আমাদের তো কোনো উপায় নেই। আমাদের দাবিগুলো পূরণ করতে হলে, আমাদের দাবিগুলো যদি আদায় করতে হয়, তাহলে অবশ্যই কিন্তু আমাদের কাজ অব্যাহত রাখতে হবে। আপনি বিরক্ত হলেও অব্যাহত রাখতে হবে, আপনি বিরক্ত না হলেও অব্যাহত রাখতে হবে। যদি আমরা আমাদের দাবিতে অটল থাকি, আমাদের দাবি যদি ন্যায্য হয়, তাহলে কিন্তু আজ না হয় কাল আমরা পূরণ করেই ছাড়বো। অতএব আমরা যে যুদ্ধে নেমেছি, আমরা যে দাবিতে নেমেছি, সেটাতে পিছপা হবেন না কেউ। আমি অনুরোধ করবো, আপনারা পিছপা হবেন না, আপনাদের জায়গা থেকেও কাজ করুন। ক্ষুদ্র ক্ষুদ্র কাজই একদিন একতাবদ্ধ হলে বড় কাজে পরিণত হবে। প্রিয় বন্ধুরা, আমাদের পেনশন আমরা কিন্তু আজ না হয় কাল আমরা পূরণ করেই নেব। আর আমি বিশ্বাসী, যদি আমরা প্রবাসীরা একতাবদ্ধ হয়ে হুঙ্কার দিতে পারি, তাহলে সরকার খুব সহজেই মেনে নিতে বাধ্য হবে আমাদের এই পেনশন। আমাদের পেনশন শুধু বর্তমান নিয়ে কথা বলতেছি না, আমরা কথা বলতেছি ভবিষ্যৎ নিয়ে, প্রবাসীদের ভবিষ্যৎ নিয়ে আমরা কথা বলতেছি। দেখুন ভাই, বছরের পর বছর অনেক প্রবাসী ভাই ও বোনেরা অক্লান্ত পরিশ্রম করে দেশে ফিরে তাদের কিছুই থাকে না। অনেক প্রবাসী ভাই ও বোনেরা আছে যারা খুবই অল্প টাকা ইনকাম করেন, বিদেশে এসেছেন, অনেক টাকা খরচ করে আসার পরে সেই টাকাটা উঠাতেই তাদের 3 থেকে 4 বছর সময় লেগে যাচ্ছে এবং পরিবারের ভরণ পোষণ। একজন মানুষ যখন বিদেশে আছে, তার প্রতি কিন্তু অনেক চাহিদা বেড়ে যায় পরিবারের লোকজনের। সবাই আশা করে যে ভাই বিদেশে আছেন, তার ভাইয়ের জন্য অনেক কিছু করবে, বোনেরাও আশা করেন, এদিকে শ্বশুরবাড়ির লোকজনও আশা করে, এদিকে ওয়াইফ সবসময় আশা করে যে আমার হাজব্যান্ড বিদেশে, আমাকে আমি যা চাইবো তাই পাবো। বাবা মাও আশা করেন আমার ছেলে বিদেশে, আমাদের এখন সুখের আন্ত থাকবে না বা আমাদের টাকা পয়সার অভাবটা থাকবে না। আত্মীয় স্বজনও তাকিয়ে থাকে যে সে তো প্রবাসে, তার থেকে কোনো টাকা পয়সার দরকার হলে দেখবেন তার থেকেই ধার চাচ্ছে অথবা তার থেকেই আশা করতেছে। দেখেন, একজন মানুষ প্রবাসে আসছে, নিজের টাকা খরচ করে অক্লান্ত পরিশ্রম করে প্রবাসে কাজ করতেছে, বেতন পাচ্ছে খুবই অল্প। বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু 40-50 হাজার টাকা এটা কিন্তু বর্তমানে টাকা না। আপনি যদি একটা বড় যৌথ ফ্যামিলিতে থাকেন, যদি ফ্যামিলির সংখ্যা 5 থেকে 7 জন হয়, তাহলে অলরেডি আপনার পরিবারের পিছিয়ে দেখবেন 30 থেকে 40 হাজার টাকা মাসে খরচ হয়ে যাবে। হয়তো আপনি বলবেন যে এত টাকা কেন লাগবে? এত টাকা লাগবে কারণ কি, আপনি ভালোভাবে চলতে, মোটামুটিভাবে চলতে গেলেও লাগবে। আপনি যখন প্রবাসে থাকবেন, তখন তো আপনার পরিবার এত কষ্টে থাকবে না। তখন দেখবেন সবাই ভাববে যে প্রবাসে আছে, একটু ভালোভাবে চলি। তো যার কারণে কিন্তু লাস্ট বয়সে কিন্তু টাকা পয়সা তেমন একটা থাকে না। আর আপনি যদি সেভিং করার চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনি কারোরই মন পাবেন না। তো এই জন্য কিন্তু প্রবাসী ভাইরা ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু সেভিং করে না। আসলে প্রতিটা প্রবাসী দিনরাত অক্লান্ত পরিশ্রম করে দেশের জন্য এবং পরিবারের জন্য। সেই দেশের জন্য এবং পরিবারের জন্য কাজ করতে করতে একটা সময় যখন প্রবাস জীবন আপনি শেষ করবেন, তখন দেখবেন আপনার ব্যালেন্স তেমন একটা থাকে না। সবার ক্ষেত্রে এরকম হয় এটা আমি বলছি না, অনেক প্রবাসীরাই আছে, শতকরা 4-5 জন হতে পারে। আমি বেশিরভাগ প্রবাসীদের জীবন, লাইফ, বেশিরভাগ প্রবাসীদের সাথে কথা বলেছি যারা প্রবাস জীবন শেষ করেছে। শেষ বয়সে তারা তেমন কিছু করতে পারেনি, মানে যদি করতে পারছে শতকরা দেখা যাচ্ছে 5 জন বা 10 জন, এর বেশি না।
আসলে প্রবাস জীবনে যখন থাকে সবার কপাল কিন্তু ওইভাবে খুলে যায় না যে লাখ লাখ টাকা ইনকাম করবে, জমি জমা রাখবে, বা ভালোভাবে বিল্ডিং করবে, বা বাড়ি ঘর ঠিক করবে, সব কিছু একদম প্রপারলি করবে এবং টাকা ব্যাংকে জমাবে। এই পরিস্থিতি কিন্তু সবার হয় না। শতকরা ৮-১০ জনের এরকম পরিস্থিতি হয়ে থাকে, যার কারণে তাদের জীবনে পেনশন ভবিষ্যতে না হলেও কিন্তু চলে, বা তারা না হলেও চলবে। কিন্তু শতকরা ৯০% প্রবাসী কিন্তু আমাদের, যেহেতু শ্রমিক লেভেলে প্রবাসী ভাইরা আসে বা বোনেরাও আসে, বা শ্রমিক লেভেলে কিন্তু আসে বিদেশে, তারা কিন্তু স্যালারি ক্যাটাগরি একদম সর্বনিম্ন যেটা বিদেশের, সেটাই কিন্তু তারা পায়। দেখা যাচ্ছে স্যালারি পাওয়ার পরও হয়তো যে স্যালারি পায় এই স্যালারিতে বাংলাদেশে আপনার পরিবার ঠিকভাবে চালাতে পারবেন না। কিন্তু তখন কি করে, তারা বাইরে পার্ট টাইম করে, ছুটির দিনে কাজ করে, অথবা দেখবেন যে ১৬ ঘন্টা ডিউটি করতেছে অনেকেই, ৮ ঘন্টা কোম্পানি ডিউটি করে সে আবার ৮ ঘন্টা পার্ট টাইম করতেছে, বা ৪ ঘন্টা পার্ট টাইম করতেছে। তো এরকম কিন্তু প্রবাসী ভাইয়েরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে কিছু টাকা তৈরি করে নিজের পরিবারের সুখের জন্য। ভবিষ্যতে যে সেভিং করবে সেরকম কিন্তু সবার কপালে হয় না। তো যার কারণে যারা দেশের জন্য এত করলো, পরিবারের জন্য এত করলো, যাদের অবদান দেশের প্রতি সবচেয়ে বেশি, তাদের ভবিষ্যতে যেন শেষ বয়সটা মোটামুটিভাবে নিশ্চিতভাবে সুন্দরভাবে পার করতে পারে, এই জন্যই আমরা কিন্তু এই পেনশন দাবিটি করেছিলাম। এবং এটা কিন্তু অবশ্যই 100% যৌক্তিক দাবি। এটা সরকারও অস্বীকার করতে পারবে না যে প্রবাসীদের পেনশন দাবিটি অযৌক্তিক। তো অযৌক্তিক দাবি হলে অনেকেই বিরোধিতা করতেন, মেনে নিতাম, কিন্তু যেহেতু যৌক্তিক দাবি, দয়া করে এই বিষয়টি নিয়ে বিরোধিতা না করে সবাই একসাথে আসুন কাজ করি, আর আমরা আমাদের দাবিতে সোচ্চার হয়ে আমাদের দাবি আমরা পূরণ করে নেব। আসলে হাল ছেড়ে দিলে চলবে না প্রিয় ভাই ও বোনেরা, হাল ছেড়ে দিলে চলবে না, আমরা হাল ছাড়বো না। আমাদের অনেক সময় কথা বলতে বলতে বা আমাদের কাজ করতে করতে আমাদের অনীহা এসে যেতে পারে, বা আমরা এরকম হয়ে যেতে পারি যে আমাদের দাবি হয়তো পূরণ হবে না, চোখের সামনে দেখব, কিন্তু তারপরও আমাদের কাজ করে যেতে হবে যদি আমরা এটা ভবিষ্যতে পেতে চাই। আজ না হয় কাল এটা কিন্তু পাস হবেই। আর যদি এখান থেকে শেষ করে দেই, যদি কথা না বলি, আমাদের সর্বোচ্চ ভূমিকা আমরা না দেখাতে পারি, তাহলে কিন্তু প্রবাসীদের পেনশন দাবিটি কোনোদিনও পূরণ হবে না। একটি উদাহরণ দিতে চাচ্ছি, আপনারা দেখেন, এই যে শেখ হাসিনা সরকারকে যে পতন করা হলো, এটাকে আমরা কেউ ভাবছিলাম যে শেখ হাসিনা সরকারের এইভাবে পতন করা সম্ভব বা পতন হবে? আমরা কিন্তু কেউ ভাবিনি, কিন্তু যারা আন্দোলন করছে, যারা আন্দোলনে ছিলেন, তাদের কিন্তু মনোবল ছিল। মনোবল না হলে কিন্তু গুলির সামনে দাঁড়াতো না, কারণ তাদের মধ্যে আত্মবিশ্বাসী ছিল যে আমরা আমাদের দাবিটা ঠিকই আদায় করে নেব, আমরা এই এই প্ল্যানে কাজ করলে দাবিটা আদায় হবে। ঠিক আমাদেরও কিন্তু অনেকেই মনে করতেছেন পেনশন দাবি দেবে না সরকার, পেনশন দাবি পূরণ হবে না, এরকম হাজার হাজার মানুষ মনে করতে পারেন। কিন্তু যারা আসলে এই বিষয়টা বিশ্বাস করেন যে আমাদের সরকার থেকে আমরা আদায় করতে পারবো, তার ভিতরেই আমি একজন। আমি বিশ্বাস করি সরকার থেকে পেনশন দাবিটি আমরা আদায় করে নিতে পারবো। আপনারাও বিশ্বাস রাখুন, সবাই মিলে একদম ঝাঁপিয়ে পড়ুন, দেখবেন একটা সময় এই পেনশন দাবিটি আমাদের পূরণ হয়ে গেছে। ঠিক শেখ হাসিনা সরকারকে যেভাবে আমরা অসম্ভবভাবে পতন করে দিয়েছি, ঠিক এভাবেই আমাদের অসম্ভব পেনশন দাবিটিও সম্ভব হয়ে যাবে। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন। আমার সাথে কে কে একমত আছেন কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন।